সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুদ্দিন সিদ্দিকী, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, প্রভাতী শাখা, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছো আগামী মাসে তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা সম্পন্ন হবে। তৃতীয় সেমিস্টার পরীক্ষা সম্পন্ন হওয়ার পূর্বে তোমাদের প্রস্তুতিমূলক পর্ব হিসেবে আজ আমাদের এই ক্লাস নেওয়া। ইতিপূর্বেই আমাদের প্রভাতী শাখার বিভাগীয় প্রধান আমিনুল স্যার তোমাদের একটি ক্লাস নিয়েছেন। সেখানে তিনি সিলেবাস সম্পর্কে ধারণা দিয়েছেন এবং তোমাদের কি কি পড়তে হবে না পড়তে হবে সেটা সম্পর্কে একটি সম্যক ধারণা দিয়েছেন, এবং সেখানে গতিবিদ্যা, পদার্থের গাঠনিক ধর্ম সম্পর্কে কি কি ম্যাথ করতে হবে সেটাও স্যার তোমাদেরকে বলেছেন। আজ আমরা যে দুটি চ্যাপ্টার দেখাবো সেটি হচ্ছে তরঙ্গ নবম অধ্যায় এবং দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো পড়ার পূর্বে প্রথমে আমি তোমাদেরকে বলে দেই তোমাদের সিলেবাসের মান বন্টন সম্পর্কে। তোমরা সকলেই জানো পরীক্ষাটি হবে গতানুগতিক নিয়ম, যেগুলো তোমাদের পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষা সেই নিয়মে। সেখানে পূর্ণ মান বন্টন অর্থাৎ 75 নম্বরের যে পরীক্ষা সেটি তোমাদের থাকবে। এই 75 নম্বরের পরীক্ষার মধ্যে 25 নম্বরের অবজেক্টিভ এবং 50 নম্বরের সৃজনশীল পরীক্ষা তোমাদের কাছ থেকে নেওয়া হবে। সেই 50 নম্বরের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দেই আমি। তোমরা সকলে জানো 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। সেই 8টা প্রশ্ন কোথা থেকে আসবে সিলেবাসটা আমরা বলে দিয়েছি। আজ আমরা যে দুটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নবম অধ্যায় এবং দশম অধ্যায়। নবম অধ্যায় তরঙ্গ তোমাদেরকে আমরা খুব ভালো করেই পড়িয়েছিলাম এবং তোমরা হয়তো চ্যাপ্টারটা খুব ভালো করেই জানো কিভাবে করতে হয়। তারপরও আমরা রিভাইজ হিসেবে তোমাদের কাছে দেখাচ্ছি। আমরা নবম অধ্যায়ের যে কয়টা টপিক পড়েছিলাম সেই টপিকগুলোর মধ্যে অন্যতম টপিক ছিল অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ, বিট, তীব্রতা লেভেল এবং আরেকটা ছিল টানাতারে আর কম্পনের সূত্র। এছাড়া আরো টপিক ছিল সেখানে, তবে এগুলো ছিল আমাদের প্রধান টপিক। তো এই প্রধান টপিকগুলো থেকে আজকে আমি দুটি টপিক নিয়ে তোমাদের ম্যাথ দেখাবো, তার মধ্যে একটা আমি করে দেখাবো আর একটা কি ধরনের কোশ্চেন হতে পারে সেটা সম্পর্কে তোমাদের একটি ধারণা দিব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম যে ধরনের ম্যাথ হতে পারে সেটি সম্পর্কে। প্রথমে অগ্রগামী এবং স্থির তরঙ্গ সম্পর্কে আমি একটু বলে দেই। অগ্রগামী এবং স্থির তরঙ্গের তোমরা অনেক ম্যাথ করেছিলে। এর মধ্যে কিছু সমীকরণ ছিল এই ধরনের। একটি সমীকরণ আমাদেরকে দেয়া থাকবে, সেখানে চিত্র থাকতে পারে, নাও থাকতে পারে। সেখানে যেমন এটা একটু উদাহরণ, এখানে দুটি তরঙ্গ দেয়া আছে y1 এবং y2। এই দুটি তরঙ্গ থেকে আমাদের যেটা বলা হয়েছে এখানে x এবং y কে মিটারে এবং সময় t সেকেন্ডে প্রকাশ করা হয়েছে। প্রথমে ক নম্বরে জানতে চাওয়া হয়েছে প্রথম তরঙ্গটির তরঙ্গ বেগ নির্ণয় করো। তার মানে আমাদের বের করতে হবে v এর মান কত। আমরা সবাই জানি v এর মান বের করার অনেক ধরনের প্রক্রিয়া আছে, যেমন v f ল্যামডা, কিংবা সমীকরণ থেকে তুলনা করে আমরা সেটা বের করতে পারি। ঘ নম্বরে অথবা খ নম্বরে যেটি জানতে চাওয়া হয়েছে তরঙ্গদ্বয়ের মধ্যে উপরিপাতনের ফলে কোন ধরনের তরঙ্গ সৃষ্টি হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে প্রকাশ করো। তো আমরা প্রথমে কোশ্চেনটা দেখাচ্ছি, পরবর্তীতে আমরা উত্তরের দিকে চলে যাব। তো এই কোশ্চেনটা সলভ করতে হলে আমাকে ফার্স্টে জানতে হবে তরঙ্গের উপরিপাতন বলতে কি বোঝায়। আমরা সবাই জানি তরঙ্গের উপরিপাতন মানে হচ্ছে দুটি তরঙ্গের যোগফল y y1 y2। সেটি ভেক্টর যোগফল হতে পারে কিংবা স্কেলার যোগফল হতে পারে, সেটা ডিপেন্ড করে। তবে আমরা তোমাদেরকে সাধারণত যোগফল বা বিয়োগফল আকারে সেটি দেখাই। তারপর আমাদের এখান থেকে আমরা ডিসিশনে আসব কি ধরনের তরঙ্গ সৃষ্টি হবে। আমি এটা তোমাদের ম্যাথমেটিক্স করে দেখাচ্ছি না, তোমরা সকলে এটা জানো। তরঙ্গের তরঙ্গ বেগ কি সেটা আমরা পরবর্তীতে দেখাবো। এটা গেল অগ্রগামী এবং স্থির তরঙ্গের প্রকারভেদ সম্পর্কে। এরপর আমরা চলে যাব আমাদের আরো একটি ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন বিট, তীব্রতা লেভেল সংক্রান্ত ম্যাথ। তোমরা জানো বিট একটা টপিক, তীব্রতা লেভেল আর একটা টপিক। তোমরা পড়ে আসছিল একটা ইকুয়েশন যেখানে ছিল বিটা 10 log I/I0, যেটার একক আমরা প্রকাশ করেছিলাম ডেসিবেলে। আর বিট সম্পর্কে তোমরা পড়ে এসেছিলে, সেখানে বলা ছিল বিট হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য। যদি দুটি তরঙ্গ থাকে, একটি তরঙ্গের কম্পাঙ্ক যদি 10 হয় এবং আরেকটার কম্পাঙ্ক যদি 12 হয়, তাহলে বিট সেখানে উৎপন্ন হবে 12 বিয়োগ 10। তার মানে দুটি বিট সেখানে উৎপন্ন হবে। বিট কতটি উৎপন্ন হবে সেটি যেমন ইম্পর্টেন্ট, অনেক সময় কোশ্চেনে আসে কতটি বিট শোনা যাবে, সেটা কিন্তু আবার ভিন্ন ধরনের কোশ্চেন। কতটি বিট শোনা যাবে সেখানে আমাদের প্রথমে চিন্তা করতে হবে আমাদের কানের সহ্য ক্ষমতা কত। আমরা সেটা জানি, আমাদের কানের
সহ্য ক্ষমতার ক্ষেত্রে বলা হয় আমাদের কান 0.1 সেকেন্ডে একটি শব্দকে আলাদা করতে পারে। তার মানে 1 সেকেন্ডে সে 10টি শব্দ শুনতে পারবে। যদি 10টি শব্দের বেশি হয় তাহলে কি ঘটবে? তাহলে আমরা সেটাকে একটা পর্যায়ক্রমিক শব্দ আকারে শুনবো, আলাদা আলাদা শব্দ আকারে সেটাকে ভাগ করতে পারবো না। তাহলে আমরা বিট সংক্রান্ত যে ম্যাথটি আমরা উদাহরণ হিসেবে দেখাচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে দুটি তরঙ্গ বলা আছে, একটি হচ্ছে y1, একটি হচ্ছে y2। তোমরা দেখো তরঙ্গ যেরকম সমীকরণ দেয়া থাকে সামথিং sin এরপরে 2π/λ যেরকম থাকে সেরকমই দেয়া আছে। y2 এত sin 110 15.764 πt - 0.15x। দুটি তরঙ্গ এখানে দেয়া আছে। এখানে বলা হয়েছে সবকটি রাশি SI এককে প্রকাশিত এবং বায়ুর ঘনত্ব 1.29 kg/m3। এখন ক নম্বরে জানতে চাওয়া হয়েছে তরঙ্গদ্বয় একই সময়ে শব্দায়িত করা হলে প্রতি সেকেন্ডে কতটি বিট উৎপন্ন হবে। আমাকে আগে বুঝতে হবে কোশ্চেনটাতে কি কি দেয়া আছে। তোমরা দেখো এখানে বলা হয়েছে তরঙ্গদ্বয়, তার মানে আমার দুটি তরঙ্গ নিয়ে কাজ করতে হবে। একই সময় শব্দায়িত করা হলে বিট উৎপন্ন হবে কতটি, তার মানে আমাকে চিন্তা করতে হবে এই তরঙ্গের কম্পাঙ্ক কত এবং এরপরে চিন্তা করতে হবে এই তরঙ্গের কম্পাঙ্ক কত। আমরা যদি দুটি তরঙ্গের কম্পাঙ্ক সম্পর্কে জেনে যাই তাহলে আমরা কম্পাঙ্কের পার্থক্য থেকেই বের করতে পারবো কতটি বিট উৎপন্ন হবে। খুবই সহজ একটি ম্যাথ। এরপরের কোশ্চেনে বলা হয়েছে দ্বিতীয় তরঙ্গের মাধ্যমে উৎপন্ন শব্দটি হাসপাতালের পরিবেশের জন্য উপযুক্ত হবে কিনা তীব্রতা লেভেলের মাধ্যমে নির্ণয় করো এবং যাচাই করো। তাহলে আমাকে প্রথমে জানতে হবে তীব্রতা লেভেলের জন্য আমরা কি কি প্রয়োজন। তীব্রতা লেভেল নির্ণয় করতে হলে আমরা জানি একটি সমীকরণ আছে, যে সমীকরণটা ছিল বিটা = 10 log I/I0। সেখান থেকে আমার I বের করতে হবে। আমরা I0 এর মান জানি, তাহলে আমাকে I বের করতে হলে আরেকটি সমীকরণ জানতে হবে, সেটি হচ্ছে I = 2π² f²a² ρv। এটা আমি দেখাবো বোর্ডে। সেটা বের করতে পারলে আমরা বুঝতে পারবো সেটি হাসপাতালের পরিবেশের জন্য উপযোগী কিনা। তাহলে এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব। আমি প্রথম ম্যাথটি তোমাদের দেখাচ্ছি না, সেটা তোমরা পারবে। দ্বিতীয় ম্যাথটি আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। ওকে, আমরা এখন এই ম্যাথটার সমাধানে চলে আসব। তার আগে তোমাদের যা বলেছি সেটা আমি আরেকবার রিপিট করছি। এখানে দুটি তরঙ্গ দেয়া আছে, একটি তরঙ্গ y1, একটি y2। y1 এবং y2 এর প্রথম যে বিস্তারের মান দুজনের ক্ষেত্রেই সমান। তারপর যে সাইনের পরে যে টার্মটা আছে সেই সাইনের পরে টার্মের মধ্যে একটা পরিবর্তন সেখানে এসেছে। তাহলে আমাদের এই যে টার্মটা, এই টার্ম থেকে বের করে আনতে হবে y1 এর জন্য f1 কত, y2 এর জন্য f1 কত। তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটা পূর্বে করে রেখেছি, এখন আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে সেটা করতে হবে। আমরা এখন ম্যাথের দিকে চলে যাচ্ছি সরাসরি। ওকে, এটি হচ্ছে আমাদের প্রথম y1। এই y1 টি আমি যে কোশ্চেন দেওয়া ছিল সেই কোশ্চেন থেকে লিখেছি, কোশ্চেনে সেটা দেয়া আছে। এবং y2 0.25 tan inverse 2 sin, আমি কোশ্চেন থেকে তুলেছি। y1 যখন আমরা পেয়ে গেলাম, আমাদের প্রথম কাজ হচ্ছে সাইনের ভিতরে তাকে ω_t - cos x ω_t - kx আকারে একটা ফর্ম তৈরি করা। আমরা সেই ফর্মটা তৈরি করতে গেলে আমাদের যে 16.35 যে টার্মটা আছে সেটাকে আমার ভিতরে নিয়ে যেতে হবে। তাহলে আমি যে কাজটা করলাম, a sin পুরো 16.35 কে ভিতরে নিয়ে গেলাম, গুণ করলাম। এই x এর সাথেও সেই টার্মটি গুণ হবে, যেহেতু সেটি বাইরে ছিল তার মানে সে দুজনের সাথেই একসাথে গুণ হবে। গুণ হওয়ার পরে এই টার্মটি আসলো 1718.355 πt - 16.35x। এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণটা আমরা সেম ভাবে করব। আমাদের সাইনের পরে যে টার্মটি ব্র্যাকেটের বাইরে আছে তাকে আমরা ভেতরে নিয়ে যাব এবং সে πt এর সাথেও গুণ হবে এবং x এর সাথেও গুণ হবে। গুণ হওয়ার পরে এরকম একটি ফর্ম সে লাভ করবে। তাহলে আমরা পেয়ে গেলাম দুটি সমীকরণ। এই দুটি সমীকরণ আমরা কেন এমনটা করলাম সেটা আমরা এখন দেখাবো। তোমরা খেয়াল করো, 1 এবং 2 নং সমীকরণকে এখন আমরা তুলনা করব। কার সাথে তুলনা করব? আমরা তুলনা করব y = a sin ω_t - kx এই সমীকরণটির সাথে। এই সমীকরণটাকে আমরা ওমেগা কে লিখতে পারি 2πf। তোমরা পড়ে আসছো ওমেগা = 2πf।
এরপরে আমরা কে কে লিখতে পারি 2π/λ, যেটি কি তোমরা পড়েছিলে তরঙ্গ সংখ্যা আকারে। তাহলে আমরা লিখলাম y a sin 2π ft - 2π/λx এর সাথে তুলনা করি। এখন আমি যখন 1 নংকে তুলনা করব, তোমরা খেয়াল করো 1 নং সমীকরণের সাইনের আগে যা আছে সেটি পুরোটাই কি হবে? পুরোটাই হবে a। সাইনের পরে যা আছে সেখানে t এর আগ পর্যন্ত, মানে এই যে এতটুকু টার্ম, এটাকে আমরা বলবো 2πf। খেয়াল করো 2πft আর এখানে সামথিং πt। তাহলে আমরা বলতে পারি 2πf সমান সমান 1718.355। এখানে t ছাড়া যা আছে পুরোটাই হবে 2πf এর মান। আমি f1 লিখলাম কেন? কারণ এটা আসছে 1 নং সমীকরণ থেকে, y1 থেকে আসছে জন্য লিখলাম f1। তারপর আমি গতানুগতিক নিয়মে 2π দিয়ে ভাগ করে দিব একে, পাই এর মান 3.1416 ভাগ করে দেওয়ার পর আমার এই মানটি আসবে 859.19 আসবে। একে আমরা একটা ফ্র্যাকশন ছাড়া পূর্ণ সংখ্যা 859 এ লিখব। কারণ কি? কারণ এখানে দশমিকের পরে যে মানটি আছে সেটি কিন্তু 0.5 কে স্পর্শ করেনি, 0.5 এর আগে, যার ফলে আমরা 59 নেব, 60 নেব না। ওকে, একই ভাবে 2 নম্বর যে সমীকরণ, এই যে সমীকরণটা ছিল, আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা সমীকরণ দুটিকে তুলনা করব। সমীকরণ দুটিকে আমরা তুলনা করলাম y a sin ωt - kx এর সাথে। আমরা জানি ওমেগা সমান সমান 2πf এবং k সমান সমান 2π/λ, যাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। তাহলে আমরা যদি 1 এবং 2 নং সমীকরণকে এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে আমরা যেটি পাই 2πf1 সমান সমান 1718.355 পাই। এই যে এখানে একটা পাই আছে, এই পুরো টার্মটা t ছাড়া বাকি টার্ম পুরোটাই হবে 2πf এর সমান, t কাটা। ওকে, তাহলে আমাদের f1 সমান সমান আসে 859.19। একে আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশ আকারে রাখবো না, আমরা একে পূর্ণ সংখ্যার আকারে রাখবো এবং পূর্ণ সংখ্যাটাও এমন ভাবে সেট করব, যদি 0.5 এর বেশি হয় তাহলে সেটাকে আমরা 60 লিখব, 0.5 এর কম হলে সেটাকে আমরা 59 লিখব। এটি কিন্তু 859। তাহলে আমার 0.19 কিন্তু এখানে প্রভাব রাখবে না, আমি লিখব 859 হার্টজ। ওকে, একই ভাবে এখানেও 2πf2, এই যে সমীকরণটা, এখানে যে t ছাড়া বাকি যে রাশিমালাটা আছে সেটি পুরোটাই হচ্ছে 2πf2। সেটি হচ্ছে 1734 এখানে 04 আসবে, একটি 1734.04 পাই। ওকে, তাহলে এই রাশিমালা থেকে আমরা f2 এর মানটি নির্ণয় করতে পারবো। f2 এর মান আসছে 867 কাছাকাছি, এটাকে বলা হয় প্রায় 867। তাহলে আমরা দুটি পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। আমাদের মনে রাখতে হবে কম্পাঙ্ককে অবশ্যই পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে, কারণ কম্পাঙ্ক একটি সংখ্যা। আমরা কখনো বলতে পারবো না 10টি কম্পনের জায়গায় 10.5টি কম্পন, এরকম বলতে পারবো না। যার ফলে আমাকে চেষ্টা করতে হবে একটি পূর্ণ সংখ্যায় তাকে রূপান্তর করা। এখন আমরা দুটি কম্পাঙ্ক পেয়ে গেলাম, আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমাদের লক্ষ্য এই দুটি কম্পাঙ্কের মধ্যে পার্থক্য কত সেটি বের করা। আমরা একটা পেয়েছিলাম 867 আর একটা পেয়েছিলাম 859। আমরা জানি বিট মানে হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য, তাহলে এখানে বিট সংখ্যা হবে n, n মানে নাম্বার, n f1 ডিফারেন্স f2। এই চিহ্নটার নাম হচ্ছে ডিফারেন্স। এর অর্থ কি? f1 এবং f2 পার্থক্য কত। এই ডিফারেন্সটা দেওয়ার কারণ কি? কারণ আমরা জানি না f1 বড় নাকি f2 বড়, কিন্তু যেই বড় হোক সেই বড় থেকে ছোট রাশিমালাটা বাদ যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বড়কে, বড় হচ্ছে 867 মানে f2, আর ছোটকে 859 f1। এজন্য আমি এখানে বড় যে তাকে প্রথমে রাখলাম এবং ছোট যে তাকে শেষে রেখে বিয়োগ করলাম। বিয়োগ করার পর আমাদের রেজাল্ট আসলো 8 হার্টজ। তার মানে এখানে যতটি বিট উৎপন্ন হবে তার সংখ্যা হচ্ছে 8টি। 1 সেকেন্ডে আমরা 8টি বিট শুনতে পাবো। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, আমরা এখন দ্বিতীয় কোশ্চেনে চলে আসব। দ্বিতীয় কোশ্চেনে যেটি বলা হয়েছে সেটা আমরা দেখে নেই। দ্বিতীয় কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় তরঙ্গের মাধ্যমে উৎপন্ন শব্দটি
হাসপাতালের পরিবেশের জন্য উপযুক্ত কিনা তীব্রতা লেভেল নির্ণয়ের মাধ্যমে যাচাই করো। তাহলে আমাকে চিন্তা করতে হবে এই তরঙ্গ নিয়ে, দ্বিতীয় তরঙ্গ। এই তরঙ্গের ক্ষেত্রে আমরা তীব্রতা লেভেল বিবেচনা যদি করি, তাহলে আমাকে প্রথমে জানতে হবে কোন ধরনের শব্দ হাসপাতালের পরিবেশের জন্য উপযোগী। আমরা জানি যেসব শব্দের তীব্রতা লেভেল 120 ডেসিবেলের নিচে সেটি আমাদের কানে শ্রুতি যন্ত্রণা আরম্ভ করে না, তার মানে সেটি হাসপাতালের পরিবেশের জন্য উপযুক্ত। তাহলে আমার লক্ষ্য হচ্ছে তীব্রতা লেভেল বের করা। এখন যদি তীব্রতা লেভেল বের করতে হয়, আমার প্রথমেই জানতে হবে শব্দের তীব্রতা কত। তাহলে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি ম্যাথে। এখন এই ম্যাথটি করতে গেলে আমাকে প্রথমে তরঙ্গ সম্পর্কে জানতে হবে। এই তরঙ্গের সমীকরণটা আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে y2, আমাদের যেহেতু প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় তরঙ্গ, তাই আমরা কাজ করব y2 নিয়ে। y2 এর মানটা আমরা ফার্স্টে বসালাম। বসানোর পর আমি সেখান থেকে 15.764 মানে 15.764 এবং এখানে 0.15, এখান থেকে আমি 0.15 কে বাইরে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম সেটা একটু পরেই বুঝাচ্ছি। আমরা যখন বাইরে নিয়ে আসব তখন কিন্তু শুধু 0.15 ই বাইরে আসবে না, এই টার্মটার সাথে কিন্তু 0.15 টা আগে গুণ আকারে ছিল, এই টার্মটার থেকেও কিন্তু 0.15 টা কি হবে, ডিভাইড হবে। তাহলে আমরা এখন 0.15 দিয়ে যদি এই টার্মটাকে ডিভাইড করি আমরা পেয়ে যাব 105.09। তাহলে এখানে 0.15 বাইরে আনলাম, এর অর্থ হচ্ছে সে এর সাথে গুণ আছে, এর সাথে গুণ আছে, এজন্য আমি একে আগে ভাগে ডিভাইড করে নিলাম। ওকে, তোমরা ক্যালকুলেশন করতে গেলে বুঝতে পারবে। এখন আমরা কেন করলাম এটি, এখানে একটা সমীকরণের সাথে আমি তাকে তুলনা করব। সমীকরণটি হচ্ছে y a sin 2 pi by lambda vt minus x। এই সমীকরণ সম্পর্কে তোমরা সকলেই জানো, এটা একটা আদর্শ সমীকরণ ছিল অবগামী তরঙ্গের ক্ষেত্রে, তোমরা সকলেই সেটি পড়েছো। আমরা এখন সেই সমীকরণের সাথে যখন একে তুলনা করব তখন আমরা পাবো বিস্তার a, এই যে বিস্তার a, এখানে কে ছিল বিস্তার 0.25 10 to the power minus 2, এই রাশিমালাটাকে আমরা বসালাম। তাহলে আমরা পেয়ে গেলাম বিস্তার a সমান এত মিটার। এরপর আমরা 2 পাই বাই ল্যামডাকে তুলনা করব সাইনের ঠিক পরে যে টার্মটা আছে তার সাথে। দেখো এখানে সাইনের পরে আছে 110 into 0.15, 110 into 0.15, আমি সেটা লিখলাম। ঠিক আছে, এবার এখানের দিকে তাকাও, এখানে আছে সামথিং পাই টি মাইনাস এক্স, আর এই জায়গায় আছে ভিটি মাইনাস এক্স। তাহলে আমি বলতে পারি এখানে যেহেতু x আছে, এখানেও x আছে, এখানে t, এখানে t, তার মানে এখানে t এর আগে যা আছে পুরোটাই হচ্ছে কিসের মান, বেগ v এর মান। ওকে, আমরা তাহলে লিখব বেগ v সমান 105.09 পাই। পাই এর মানটি বসানোর পরে আমাদের মান আসবে 330.15 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম বেগ, আমরা পেয়ে গেলাম বিস্তার, আমরা পেয়ে গেলাম ল্যামডার মানটা কত। ওকে, তারপর আমাদের আরেকটা রাশিমালা রয়ে গেছে, সেই রাশিমালাটা কি, সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমরা ফ্রিকোয়েন্সি মানটা সরাসরি লিখে দিয়েছি। কোথা থেকে লিখেছি, আমরা কিন্তু পূর্বে যে ক অঙ্কটা করেছিলাম সেই ম্যাথে কিন্তু ছিল, তার মান ছিল 867 হার্টজ। তাহলে আমরা এই যে রাশিমালাগুলো পেয়ে গেলাম, আমরা কেন এটি বের করলাম, এখন আমরা সেদিকে যাচ্ছি। আমরা জানি তীব্রতা I সমান 2 পাই স্কয়ার a স্কয়ার f স্কয়ার ইনটু রো v। তাহলে আমাদের কিন্তু একটা রো লাগবে, এই রো এর মান কিন্তু দেওয়া ছিল, এই যে রো এর মান প্রশ্নে দেওয়া ছিল। ওকে, তাহলে আমরা লিখলাম 2 পাই স্কয়ার a স্কয়ার f স্কয়ার রো v। আমাদের কাজ এখন সহজ হয়ে গিয়েছে, আমরা জাস্ট এখান থেকে মানগুলো পিক করব এবং সেগুলো এখানে বসাবো। এই যে আমি মানগুলো বসালাম একটার পর একটা, মান আসলো 3.95 ইনটু 10 টু দি পাওয়ার 4। আমরা জানি আই এর একক ওয়াট পার মিটার স্কয়ার। ঠিক আছে, এখন আমরা যখন আইটা পেয়ে গেলাম, আমরা কেন আইটা বের করলাম এখন সেটা আমরা দেখব। আমরা আগেই বলেছি আমাদের লক্ষ্য ছিল তীব্রতা লেভেল বের করা। তীব্রতা লেভেল যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাকে জানতে হবে তার সমীকরণটা কি। তীব্রতা লেভেলের সমীকরণ বিটা ইকুয়ালস টু 10 log I বাই I নট। তোমরা সবাই কি পড়ে এসছো, বিটা মানে হচ্ছে তীব্রতা লেভেল এবং আরেকটা ছিল ডেল্টা বিটা, যেটাকে বলা হতো তীব্রতা লেভেলের পার্থক্য। তো আমরা বলছি বিটা ইকুয়ালস টু 10 log I বাই I নট। এখন প্রশ্ন হচ্ছে আমি I এর মানটা তো বের করলাম, I নট এর মানটা কোথা থেকে পাবো? I নট এর মান মুখস্থ tan ইনভার্স 12, যেটাকে বলা হয় প্রমাণ তীব্রতা। এটা তোমাদের বইয়ে
খুব সুন্দর করে বলা আছে প্রমাণ তীব্রতার মান 10 ইনভার্স 12। আমি জাস্ট মানগুলো বসাবো, বসানোর পর আমার আসবে 165.97 ডেসিবেল। তোমরা খেয়াল করো এখানে কিন্তু তীব্রতার লেভেলের মানটা 120 ডেসিবেল থেকে অনেক বেশি। তার মানে এই শব্দটা কোনো স্বাভাবিক শব্দ না এবং এটা অবশ্যই হাসপাতালের জন্য উপযোগী হবে না। আমরা বললাম যেহেতু বিটা গ্রেটার দ্যান 120 ডেসিবেল তাই তা হাসপাতালের জন্য উপযুক্ত না। তাহলে এটাই ছিল আমাদের ম্যাথের ব্যাখ্যা। তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা, যাদের প্রয়োজন তারা পজ করে করে ভিডিওটা দেখবা। তাহলে আমরা এখন পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। ওকে, আমাদের প্রথম চ্যাপ্টার এখানে শেষ। এখন আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাব। আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, যেটা তোমাদের বইয়ের 10ম অধ্যায় সবার শেষের চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং তোমরা জানো এই চ্যাপ্টারটা একইভাবে কিন্তু বোর্ডের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে যেসব ম্যাথ সাধারণত আসে সেখানে অনেক ধরনের ম্যাথই থাকে। সেখানে প্রথম ধরনের যে ম্যাথগুলো থাকে সেগুলো ছিল বুদবুদ সংক্রান্ত। তোমরা হয়তো পড়ে আসছো সেগুলো, বুদবুদ এবং হ্রদের গভীরতা নির্ণয় করা, যেখানে বলা হয়েছিল P1 V1 = P2 V2। এবং আরো কিছু ম্যাথ ছিল যেখানে বলা ছিল শিশিরাঙ্ক কত হবে, আপেক্ষিক আর্দ্রতার মান কত, স্বস্তি বোধ করব কি করব না, অস্বস্তি বোধ করব কি করব না, এই ধরনের কিছু ম্যাথ ছিল। আর আরেকটা ম্যাথ ছিল যেখানে গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণগুলো, যেখানে গ্যাসের CRMS বেগ অথবা গ্যাসের এনার্জি কত হবে অথবা গ্যাসের প্রেসার কত হবে সেগুলো বের করতে বলা হয়। সেরকম কিছু ইকুয়েশন দিয়েও কিন্তু ম্যাথ আসে পরীক্ষায়। তো আমরা আশা করব সব ধরনের ম্যাথই তোমরা করবা। তারপরও যেহেতু আমাদের সময় স্বল্প, আমরা তোমাদেরকে খুব অল্পের মধ্যে এখন দুটি ম্যাথ এখানে দেখাবো। সেই ম্যাথগুলোতে আমরা চলে যাচ্ছি। আমাদের চ্যাপ্টার নাম্বার 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। প্রথম যে ধরনের ম্যাথটি আমাদের পরীক্ষায় আসে সেটি হচ্ছে হ্রদের গভীরতা ও বুদবুদ সংক্রান্ত ম্যাথ। হ্রদের গভীরতা নির্ণয় করতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে সেই হ্রদের টেম্পারেচারটা কি স্থির নাকি পরিবর্তনশীল। যদি স্থির হয় তাহলে আমরা সেখানে বয়েলের সূত্র খাটাতে পারবো, যে সূত্রটি ছিল স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, এবং সেখান থেকে আমরা পেয়েছিলাম P1 V1 = P2 V2। তাহলে আমরা কোশ্চেনটা আগে দেখি, কোশ্চেনে কি বলা হয়েছে। কোশ্চেনে প্রথমে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান ল্যাবে একদল ছাত্র লক্ষ্য করলো বিশুদ্ধ পানিপূর্ণ পাত্রে বায়ু বুদবুদ তলদেশ থেকে পৃষ্ঠদেশে আসার ফলে আয়তন 1.1 গুণ হয়। ওকে, এরপরে বলা হলো পরীক্ষার এক পর্যায়ে একজন ছাত্র পানিতে অন্য একটি তরল মিশ্রিত করায় পানির ঘনত্ব বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তাহলে খেয়াল করো এখানে কিন্তু পানির ঘনত্ব চেঞ্জ হচ্ছে। এরপরে বলা হয়েছে বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। প্রশ্নে প্রথমে জানতে চাওয়া হয়েছে পানির তাপমাত্রা ধ্রুব থাকলে পাত্রটির উচ্চতা কত। তাহলে আমাকে প্রথমে বলে দেওয়া হয়েছে এখানে বয়েলের সূত্র খাটবে, তার মানে আমরা ধরে নিতে পারি এখানে টেম্পারেচার স্থির। এখন প্রশ্নে যেটি আছে সেটি হচ্ছে বিশুদ্ধ পানিপূর্ণ পাত্রে বুদবুদ তলদেশ থেকে আসার ফলে আয়তন এত গুণ হয়। আমরা কাজ করব আয়তন নিয়ে, তার মানে V নিয়ে কাজ করব। যদি ফার্স্টের V হয়, ফার্স্টের V1 এর মান যদি V হয় দেন V2 এর মান হবে 1.1 ইনটু V, তার মানে V টি একটু বেড়ে যাবে। আমরা জানি স্বাভাবিকভাবেই তলদেশ থেকে যদি উপরে আসে তার উপর চাপটা কমে যাবে, চাপ কমে গেলে বাবলস গুলো ধীরে ধীরে কি হবে, বড় হবে। তারপরে বলল পরীক্ষার এক পর্যায়ে একজন ছাত্র পানি থেকে তরল মিশ্রিত করায় পানির ঘনত্ব বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তার মানে আমাদের এখানে রো এর মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে রো এর মান যদি চেঞ্জ হয়ে যায় এখানে কিন্তু সেই P1 V1 = P2 V2 সেই সূত্র ছাড়াও কিন্তু আমরা অন্য একটা সূত্র ইউজ করতে পারি। তোমরা হয়তো পড়ে আসছিলা P1 / ρ1 T1 = P2 / ρ2 T2 পড়ে আসছিলাম মেবি এই ম্যাথটা। এবং সেখানে P এর জায়গায় আমরা ইচ্ছে করলে V ও ট্রান্সফার করতে পারি। সেখানে যদি T এর মানটা স্থির থাকে তাহলে আমরা T1 T2 ভ্যানিশ করে দিব। তারপর আমরা চাইলে কি করতে পারি V এবং রো এর মধ্যে তুলনা করে আমরা চাইলে কি করতে পারি ধীরে ধীরে পাত্রের উচ্চতা থেকে চলে আসতে পারি। এবং সেখানে বয়েলের সূত্র অ্যাপ্লাই করা যাবে, কারণ হচ্ছে সেখানে পাত্রের তাপমাত্রা কি বলা হয়েছে, পানির তাপমাত্রা ধ্রুব। তোমরা ম্যাথটা বাসায় দেখে নিবা, এই দুইটি সূত্রর সমন্বয় করে অঙ্কটা করা যায়। এবার আমরা চলে আসব তরল মিশ্রিত করার পর পৃষ্ঠদেশে আসা বুদবুদগুলোর আয়তনের কোনরূপ পরিবর্তন হবে কি না।
তাহলে আমি যদি এখন তরলটা মিশ্রিত করি তাহলে কি হবে? তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু পরীক্ষার এক পর্যায়ে যখন কথাটা বললো সেটা কিন্তু পরবর্তী কোশ্চেনের সাথে রিলেটেড, আর এর আগের কোশ্চেন তখন আমরা কাকে ধরবো সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে তরল মিশ্রিত করার পর বিশেষ করে শাসার পর বুদবুদের আয়তনের কোনো পরিবর্তন হবে কিনা? অবশ্যই যদি ঘনত্ব পরিবর্তন হয় অবশ্যই সেখানে কি হবে? আয়তনের পরিবর্তন হবে, কারণ আয়তন এবং ঘনত্ব কিন্তু একে অপরের সাথে রিলেটেড। আয়তন আমরা জানি রো ইকুয়ালস টু m/v ছিল, তাহলে যদি m এর মান আমি স্থির ধরি তাহলে কিন্তু ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। তোমরা ম্যাথটা ভালো করে বাসায় দেখে নিবা, এই ম্যাথটা সোজা ম্যাথ এবং এটা সম্পূর্ণ বইয়ে করে দেওয়া আছে, আমরা এটা নিয়ে খুব একটা আলোচনা করছি না। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আমরা আজকে মেইনলি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি কি টাইপ কোশ্চেন হতে পারে। তোমাদেরকে কিন্তু আমরা এগুলো পরীক্ষার আগেই করিয়েছিলাম। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন হচ্ছে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা সংক্রান্ত ম্যাথ। খেয়াল করো, শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার ম্যাথে আমাদের সূত্র ছিল দুটি। একটা সূত্রে বলা ছিল θ1 θ1 - g θ1 - θ2, যেখানে θ ছিল শিশিরাঙ্ক, θ1 ছিল শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ2 ছিল আর্দ্র বাল্বের তাপমাত্রা এবং g ছিল গ্লেসারের উৎপাদক। আমরা সেটি ইউজ করে চাইলে এই অঙ্কটা করতে পারি। এখানে কি কি বলা হয়েছে? একজন আবহাওয়াবিদ দৈনিক প্রতিবেদন তৈরির জন্য কোনো একদিন ঢাকা ও রাজশাহীতে স্থাপিত দুটি সিক্ত ও শুষ্ক বাল্বের তাপমাত্রা মাপক যন্ত্রের মাধ্যমে নিচের উপাত্তগুলো সংগ্রহ করলেন। তাহলে আমরা উপাত্তগুলো একবার দেখে নেই। উপাত্তগুলো হচ্ছে ঢাকাতে যেটি তাপমাত্রা সেটা হচ্ছে 28.6 এবং রাজশাহীতে 32.6, যেটি শুষ্ক বাল্বের তাপমাত্রা। সিক্ত বাল্বের তাপমাত্রা কত দেয়া আছে এখানে, গ্লেসারের উৎপাদক কত সেটিও বলে দেয়া আছে। তাহলে আমরা জানি শুষ্ক বাল্ব মানে θ1, সিক্ত বাল্ব মানে θ2, এবং শিশিরাঙ্ক যখন আমাকে বের করতে বলা হবে সেখানে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করে শিশিরাঙ্কটা বের করতে পারবো। ওকে, পরের কোশ্চেনটাতে কি বলা হয়েছে? পরের কোশ্চেনে বলা হয়েছে কোন ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তি বোধ করবেন গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে আমাকে জানতে হবে স্বস্তি বোধ করার শর্তটা কি। স্বস্তি বোধ করার শর্ত হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা। আমি যদি দেখি আপেক্ষিক আর্দ্রতা 60% এর চেয়ে বেশি তখন আমি একটা ডিসিশন নিব, যদি আমি দেখি আপেক্ষিক আর্দ্রতা 50% এর চেয়ে কম তখন আমি ভিন্ন ডিসিশন নিব। সেটা কিভাবে নেব সেই ম্যাথে আমি দেখাচ্ছি, সেই ম্যাথটা আমরা এখন দেখাবো। ওকে, আমরা এখন দ্বিতীয় ম্যাথটাতে চলে যাচ্ছি। আমাদের এখানে যেটি বলা হয়েছে ঢাকার শুষ্ক বাল্ব এবং সিক্ত বাল্বের তাপমাত্রা দেওয়া আছে, পাশাপাশি রাজশাহীরও শুষ্ক এবং সিক্ত বাল্বের তাপমাত্রা দেওয়া আছে। আমাকে ক নম্বরে করতে বলা হয়েছে ঢাকার শিশিরাঙ্ক কত, এবং খ নম্বরে বলা হয়েছে ওই দিন ঢাকা এবং রাজশাহীর মধ্যে কোথায় ব্যক্তি অধিকতর স্বস্তি বোধ করবে। তাহলে আমরা প্রথম ম্যাথটি দেখাচ্ছি। প্রথম ম্যাথটি করতে গেলে আমার যে সূত্রটি প্রয়োজন সেটা হচ্ছে θ = θ1 - θg θ1 - θ2। আমরা এখন ম্যাথে সরাসরি চলে যাচ্ছি। আমরা দেখি θ = θ1 - g θ1 - θ2, এটি হচ্ছে শিশিরাঙ্ক বের করার ফর্মুলা। এর মধ্যে θ1 এর তাপমাত্রা সবসময় বেশি হয় এবং θ2 এর তাপমাত্রা সবসময় কম হয়। এই মানটা বসানোর পরে আমরা ইজিলি পেয়ে যাব শিশিরাঙ্কের মানটা কত। এটা তোমরা সকলেই করেছো। আমরা ক নাম্বার করা শেষ আমাদের, এবার আমরা চলে যাচ্ছি খ নম্বরে। খ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি সেখানে বলা হয়েছে কোথায় অধিকতর স্বস্তি বোধ করবে। তাহলে আমরা ডাটাগুলো একবার দেখে নিচ্ছি। এখানে আমরা রাজশাহীর শিশিরাঙ্ক অলরেডি জেনে গিয়েছি, কিন্তু রাজশাহী শিশিরাঙ্ক না, আমরা ঢাকার শিশিরাঙ্ক জেনে গিয়েছি। আমরা এখন রাজশাহী শিশিরাঙ্কটা বের করব। তার আগে আমরা ঢাকার যেহেতু শিশিরাঙ্ক জানি, আমরা সেখান থেকে আপেক্ষিক আর্দ্রতার মানটা বের করতে পারি। এই জন্য এখানে কিছু ডাটা দেয়া আছে, যে ডাটাগুলোতে কিছু তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত সেটি বলে দেয়া আছে, এবং তাপমাত্রাগুলো এই তাপমাত্রাগুলোর কাছাকাছি তাপমাত্রা। যেমন এখানে 32 ডিগ্রি আছে, এখানে দেয়া আছে 32 এবং 34 ডিগ্রিতে বাষ্পচাপ কত। ঠিক আছে, তাহলে আমরা এই মানগুলো এখন বসালে আমরা যেটি পাবো, সেখানে প্রথমে আমরা বলবো আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলাটা কি। আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলা হচ্ছে R = f/F, যেখানে f মানে হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ এবং F মানে হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। আমরা জানি ওই দিনের শিশিরাঙ্ক 15, আমরা বসালাম f of 15.288।
আর নিচে বসালাম ওই দিনের বাতাসের তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপের মানটা কত। আমরা সেই মানটা বসানোর পরে আমরা দেখব এখানে 15 ডিগ্রিতে কিন্তু আমাদের সরাসরি মানটা দেয়া নেই, আমাদের দেয়া আছে কত ডিগ্রিতে, 14 ডিগ্রিতে। তোমরা যদি ডাটার দিকে দেখো তাহলে বুঝতে পারবা 14 ডিগ্রিতে মান দেয়া আছে কিন্তু 15 ডিগ্রিতে দেয়া নেই। আমাদের লক্ষ্য হচ্ছে এখন 14 ডিগ্রি শেষে কত ডিগ্রি বেশি, এই হচ্ছে প্রায় 1.288 ডিগ্রি বেশি। আমি সেই মানটা এখানে বসালাম, বসানোর কারণে আমরা একটা মান পেলাম, সেই মানটা হচ্ছে 13.049। এই মানটি আসবে আমাদের 15.288 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপের মান। একইভাবে আমি 28.6 এর জন্য মানটা বসাবো, কিন্তু আমরা সেখানে জানি 28 ডিগ্রিতে মান দেয়া আছে, 28 ডিগ্রি থেকে সে অতিরিক্ত 0.6 বেশি, এবং সেখানে 28 এবং 30 এর মাঝখানে একটা টেম্পারেচারের কারণে বাষ্পচাপ দেয়া আছে, সেই টেম্পারেচার পার্থক্যটা আমি লিখলাম, তারপর আমি বাষ্পচাপের মানটা লিখলাম। আমি এটা ডিটেইলস তোমাদেরকে বোঝাচ্ছি না, ক্লাসে এটা তোমরা খুব সুন্দর করে বুঝেছো। আর যারা এভাবে সমাধান করে অভ্যস্ত না তারা চাইলে বইয়ের মতো করেও সমাধান করতে পারো ঐকিক নিয়মে, সেভাবে করলেও উত্তর একই আসবে। তাহলে আমরা মানটা পেয়ে গেলাম, মানটা পেয়ে গেলে আমরা এখন এই যে ফর্মুলা, সেই ফর্মুলাতে এই মানগুলো বসাবো। বসানোর পরে 100% দিয়ে গুণ করলে আমাদের উত্তর আসবে 44.39%। এভাবেই আমরা পেয়ে যাব ঢাকা বিভাগের বা ঢাকা জেলার ওই দিনের আপেক্ষিক আর্দ্রতার মান কত। তাহলে আমাদের পরবর্তী কাজ হবে রাজশাহী শিশিরাঙ্ক কত এবং রাজশাহীর ওই দিনের আপেক্ষিক আর্দ্রতার মান কত, সেটাও আমরা এখন বের করে দেখাচ্ছি। তাহলে আমরা এখন এই প্রবলেমের খ নম্বর ম্যাথটা দেখি। এখানে বলা হয়েছে কোন ব্যক্তি কোথায় অধিকতর স্বস্তি বোধ করবে। আমরা ঢাকার কিন্তু শিশিরাঙ্ক জেনে গিয়েছি, আমাদের ঢাকার শিশিরাঙ্ক থেকে আমরা প্রথমে বের করব ঢাকার আপেক্ষিক আর্দ্রতা কত, তারপর আমরা রাজশাহী শিশিরাঙ্ক থেকে বের করব রাজশাহীর আপেক্ষিক আর্দ্রতা কত। এখানে কিছু টেম্পারেচার দেওয়া আছে 14, 16, 28, 30, 32, 34। এই টেম্পারেচার গুলোতে কিছু জলীয় বাষ্প চাপ দেওয়া আছে, এই জলীয় বাষ্প চাপগুলো আমরা এই ম্যাথে ইউজ করব। আমি এখন ম্যাথে চলে যাচ্ছি। প্রথমেই আমরা দেখি রাজশাহীতে ওই দিনের যে শিশিরাঙ্ক সেটা আমরা এখন বের করব। রাজশাহীতে ওই দিনের শিশিরাঙ্ক থিটা ইকুয়ালস টু θ1 - g * θ1 - θ2। এই টেম্পারেচার থেকে আমরা যে টেম্পারেচার পাচ্ছি সেটা হচ্ছে 15.325 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে ওই দিনের রাজশাহী শিশিরাঙ্ক। আমরা শিশিরাঙ্ক জেনে গেলাম, এখন আমাদের কাজ হচ্ছে শিশিরাঙ্কে বাষ্পচাপটা বের করা। শিশিরাঙ্ক এত, শিশিরাঙ্কে বাষ্পচাপ হবে 15.325 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বাষ্পচাপ তার মানের সমান। কিন্তু আমাদের সরাসরি 15 ডিগ্রিতে মান দেয়া নেই, আমাদের দেয়া আছে 14 ডিগ্রিতে, এবং আমরা 14 ডিগ্রিটা বের করব এবং তার সাথে আরো কিছু এক্সট্রা অ্যাড হবে, সেটা হচ্ছে 1.325 ডিগ্রির জন্য কত, সেটি আমরা ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে পারি। আমরা 14 এবং 16 এর জন্য মান জানি, তাহলে 16 এবং 14 এর মাঝখানে 2 ডিগ্রির জন্য মান হচ্ছে এটা, সুতরাং 1 ডিগ্রির জন্য কত হবে, সেটা ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এবং 1.325 এর জন্য যেটি হবে সেটা আমরা এক্সট্রা একটা টার্ম পাবো, সেটা আমরা যোগ করে দেব। আমি আবারও বলছি, এটা তোমাদের বইয়ে হয়তো ঐকিক নিয়মে থাকতে পারে, তোমরা চাইলে ঐকিক নিয়মে করতে পারো, আবার কিছু উদাহরণ এটি এই আকারে দেয়া আছে, এটা তোমাদের বুঝে নিতে হবে কিভাবে করতে হবে, সেভাবেই করবা। দেখো এখানে 14 আছে, এখানে 14 বসাবা, এখানে সেই মানটা বসাবা যেখানে মানটা খুব কাছাকাছি মান, 14 এবং 16 এই মানটা দেওয়া আছে বইয়ে, এবং 14 এবং 16 এর জন্য বাষ্পচাপের মান কত সেগুলো আমরা বসাবো। বসানোর পর আমরা একটা মান পেয়ে যাব, সেটা হচ্ছে 13.07 মিলিমিটার পারদ। একইভাবে আমরা ওই দিন রাজশাহীর যে বাতাসের তাপমাত্রা 32.6, সেই তাপমাত্রায় আমাদের বাষ্পচাপের মানটা কত সেটা বের করব। আমরা 32 ডিগ্রির জন্য মানটা জানি, আমরা অতিরিক্ত 0.6 এর জন্য মান কত হবে সেটা বের করব, এবং সেখান থেকে একটা মান আসবে 36.932। আমাদের মনে রাখতে হবে আমরা এখানে যেটি বের করি সেটা কিন্তু তাপমাত্রা না, সেটা হচ্ছে ওই তাপমাত্রায় বাষ্পচাপের মানটা কত। আমি যদি এই মানটা জেনে যাই এবং 15.325 এর মানটা কত সেটা জেনে যাই, আমি সেখান থেকে খুব সহজেই 35.41% অর্থাৎ সেই দিনের বাতাসে রাজশাহীর আর্দ্রতা কত সেটা চাইলে আমরা বের করতে পারি। যদি আমরা আর্দ্রতা জেনে যাই, আমরা এখন যেটা দেখব এখানে কিন্তু RD RR এর মধ্যে তোমরা খেয়াল করবে RD RR এদের মধ্যে কিন্তু ঢাকার যেটা বের হয়েছিল সেটা ছিল 41%, ঢাকারটা কিন্তু বড় রাজশাহীর চেয়ে, এবং
বড় হলেই কিন্তু চলবে না, আমাদের এখানে খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকেই 50% এর কম। আমি ডিসিশনটা লিখছি না, আমি মুখে বলে দিচ্ছি। একটা কথা মনে রাখতে হবে, যদি আপেক্ষিক আর্দ্রতা 60% এর চেয়ে বেশি হয়, তখন যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে অস্বস্তি বোধ হবে বেশি, যদি সেটা 60% এর বেশি হয়। আর যদি 50% এর চেয়ে কম হয়, তাহলে কিন্তু আবার উল্টো ঘটনা ঘটবে। যেখানে আপেক্ষিক আর্দ্রতা যত বেশি কম হবে সেখানে অস্বস্তি বোধ হবে তত বেশি। কেন? কারণটা আমি বলে দিচ্ছি। যদি আপেক্ষিক আর্দ্রতা 60% এর বেশি হয়, তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা অনেক বেশি থাকে, আমাদের শরীরের ঘামটা শুকায় না। আবার যদি আপেক্ষিক আর্দ্রতা 50% এর চেয়ে কম হয়, সেক্ষেত্রে যে কাজটা হয়, বাতাসে জলীয় বাষ্প তো যে পরিমাণ থাকা উচিত সেটা নেই, উল্টো সেটা আমাদের শরীর থেকে ঘাম বা শরীর থেকে জলীয় বাষ্পের অংশ সেটাকে সে টেনে নেয় এবং আমাদের শরীরটা খুব দ্রুত শুষ্ক হয়ে যায়। অতিরিক্ত শুষ্ক হলেও কিন্তু আমরা অস্বস্তি বোধ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? এই ক্ষেত্রে আমাদের যে রাজশাহীর শিশিরাঙ্ক, যে রাজশাহী যেহেতু আমাদের আপেক্ষিক আর্দ্রতার মানটা খুবই কম এবং সেটা 50% এর নিচে, তাই রাজশাহীতে অধিকতর অস্বস্তি বোধ হবে। আমি আবারও বলছি, রাজশাহীতে অধিকতর অস্বস্তি বোধ হবে যেহেতু সেটি 50% এর চেয়ে কম। ওকে, তো এই হচ্ছে আমাদের লেকচার। এবার আমরা এই লেকচারের লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, আমরা বলি পরীক্ষায় কি ধরনের প্রবলেমগুলো সাধারণত আসবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি 4টা প্রবলেম। এই 4টা প্রবলেমই আসবে এমন কোনো কথা না। আমরা তোমাদের ক্লাসে যা কিছু পড়িয়েছিলাম বিগত মাসগুলোতে, পরীক্ষা শুরু তোমাদের বন্ধ যখন শুরু হচ্ছে তার আগে, সেগুলো তোমরা ভালো করে ফলো করবা, ক্লাস লেকচার ফলো করবা, ক্লাস লেকচার ফলো করার পাশাপাশি যেসব ম্যাথে আমরা গুরুত্ব দিয়েছিলাম সেগুলো ফলো করবা। এবার জ্ঞান এবং অনুধাবন সম্পর্কে একটু তোমাদের বলি। জ্ঞানমূলক, তোমরা বইয়ে যেসব জ্ঞানমূলক আছে সেই জ্ঞানমূলকের যেসব বোর্ড প্রবলেম, সেই বোর্ড প্রবলেমগুলো মেইনলি সলভ করবে। আর অনুধাবন আমরা তোমাদের শীট দিয়েছিলাম, সেই শীটের দাগানো প্রবলেমগুলাই তোমরা সলভ করবে। সলভ করলেই তোমাদের মোটামুটি পরীক্ষা তোমরা কমন পেয়ে যাবে। আর ম্যাথমেটিক্স যেগুলো তোমাদেরকে রেগুলার আমরা করিয়েছি সেগুলো ফলো করবে। ইনশাআল্লাহ তোমরা সকলেই পরীক্ষায় ভালো করতে পারবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়ালেখার সাথে থাকবে। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।